তো দেখো আজকে আমরা মূলত যেটার জন্য আলোচনা করব সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। অলরেডি তোমরা ট্যাগ কোশ্চেন মোটামুটি সবাই কিন্তু পারো, আমি জানি। বাট যে ব্যাপারটা হচ্ছে, আমরা ট্যাগ কোশ্চেন যখন করতে যাই তখন সবাই একটা জিনিস একটু বিভ্রান্ত হই, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি কেমন হতে পারে। বিকজ ট্যাগ কোশ্চেন হচ্ছে এমন একটা ফর্ম অফ গ্রামার যেটা কিন্তু মানে চেঞ্জ হইতে পারে যে কোনো সময়। কারণ হচ্ছে এটা নির্ভর করে বেশিরভাগ সময় হচ্ছে আমাদের কথোপকথনের উপর বা আমাদের কথার ধরনের উপর, স্টাইলের উপর, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে উই হ্যাভ টু বি ভেরি মাচ মানে টু দা পয়েন্ট। হ্যাঁ, টু দা পয়েন্ট। এবং সেটা করতে পারলেই কিন্তু আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এখন 7 নাম্বার, কত নাম্বার জানো? 7 নাম্বার ট্যাগ কোশ্চেনে। সো এটা কিন্তু হিউজ একটা নাম্বার। তোমরা যে কেউ এটা ভাইবো না যে নাম্বারটা কিন্তু কম। নাম্বারটা হচ্ছে 7। তার মানে তুমি 7টা ট্যাগ কোশ্চেন যদি পারো, তুমি 7টা নাম্বার পাবা। এবং বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা নাম্বারের যেখানে গুরুত্ব আছে, সেইখানে ট্যাগ কোশ্চেনের মতো খুবই ইজি টপিকের সাথে 7 পাওয়াটা আমাদের জন্য ফরজ, ফরজ নামাজের মতো যারা মুসলিম আছি। যাই হোক, এখন মজার ব্যাপার হচ্ছে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা প্র্যাকটিস সেশন রাখবো। প্র্যাকটিস সেশন মিনস যে অ্যাকচুয়ালি বোর্ড কোশ্চেন গুলা কেমন হয় আলটিমেটলি। কারণ আমরা অলরেডি অনেক টাইপের কোশ্চেন দেখছি, জাস্ট লাইক মো মেসি, হ্যাঁ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। কিন্তু অ্যাকচুয়ালি কি এই মো মেসি, অল দ্যাট গ্লিটার্স, এগুলো কি আসলেই আসে বোর্ড কোশ্চেনে? আজকে আমরা তারই একটা মোটামুটি কি করব, হিসাব নিকেশ করব। ঠিক আছে, আশা করি তোমরা সবাই মোটামুটি রেডি আছো। সো আমরা একটু দেখবো যে কিভাবে বোর্ড কোশ্চেন গুলো আসতেছে এবং ইন দা মিন টাইম কিভাবে আমরা এগুলোকে কি করব, ফেস করব। সো বেসিক্যালি আমাদের এইখানে যতগুলো কোশ্চেন দেওয়া আছে তোমরা দেখেই বুঝতে পারতেছো, এগুলো হচ্ছে আগের বছরের কোশ্চেন গুলা। যখন আমাদের কি ছিল, যখন হচ্ছে আমাদের 5টা করে আসতো, ঠিক আছে। তো 5টা করে যেহেতু আসতো, সমস্যা নেই, আমরা করতে থাকি। আমাদের 7টা আসবে, যেমনই আসুক সেটা নিয়ে আমরা সবার শেষে কথা বলবো। আর যারা যারা একটু কাইন্ডলি আনমিউটেড আছি তারা মিউট করে নি। যখনই কিছু বলতে বলবো অথবা তোমাদের কোনো কোশ্চেন থাকবে, তোমরা কাইন্ডলি কি করবা, তোমরা হচ্ছে নিজেদেরকে আনমিউট করে পরে কোশ্চেনটা করবা। এটাই হচ্ছে কথা। তাহলে আমরা মোটামুটি শুরু করে দিই। দেখো মজার ব্যাপারটা হচ্ছে এইখানে, যখন তোমার কাছে প্রশ্নটা আসলো বোর্ড পরীক্ষায়, তুমি পরীক্ষায় বসছো, ঠিক আছে। সো মেন্টালি তুমি প্রিপেয়ার থাকো, বাট তারপরও তোমার কাছে চিন্তা হয় যে কোন কোশ্চেনটার অ্যান্সার আগে দিলে ভালো হয়। সো এটা নিয়ে একটু কথা বলি। তো আমরা বেসিক্যালি যেই জিনিসগুলো শুনে থাকি আমাদের টিচারদের কাছে, যে তোমরা সব সময় 1 থেকে শুরু করবা। কি করবা? সিরিয়াল ওয়াইজ 1 নাম্বার অ্যান্সার দিবা, 1 নাম্বার অ্যান্সার দেওয়ার পরে তারপরে 2 দিবা, 2 দেওয়ার পরে 3 দিবা। এটা হচ্ছে আমাদেরকে একটা মোটামুটি অ্যাডভাইস যেটা আমাদের টিচাররা দিয়ে থাকে। ভেরি গুড অ্যাডভাইস, কোনো সন্দেহ নাই সেখানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার মতে আমি বোর্ড পরীক্ষায় যখন যাব, আমাকে মেন্টালি যেই প্রিপারেশনটা আমাকে নিতে হবে প্রথম আওয়ারে, প্রথম হাফ অ্যান আওয়ারে বা প্রথম 20 মিনিটে, সেই ক্ষেত্রে আমার মতে তোমরা যেই কোশ্চেন গুলা বা যেই টপিকস গুলা সহজ মনে করো বা যেই টপিকস গুলা তোমাদের আয়ত্তে আছে এরকম মনে করো, সেগুলো দিয়ে শুরু করবা। সো আমি মনে করি ট্যাগ কোশ্চেন হচ্ছে সেই ধরনের একটা টপিক গ্রামারের। সো দেখো, আমরা প্রথম যে ট্যাগ কোশ্চেনটা এখানে পাচ্ছি, এটা হচ্ছে 2020 সালের কোন এক বোর্ডের প্রথম কোশ্চেন, ট্যাগ কোশ্চেনের। তো লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। তো তোমরা জানো যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে ট্যাগ কোশ্চেন হয় সেই ধরনের আমরা প্র্যাকটিস অনেকবার করছি, তোমরা নিজেরাও করছো, আমরা ক্লাসেও দেখছি। সো লেটস যদি থাকে, আমি বলে দিয়েছিলাম যে চোখ খোলা রেখে লিখে দিবা হচ্ছে কি, শ্যাল Shall we? বি। কেন? কারণ লেটস মানেই হচ্ছে লেট আস। সো এইখানে আমরা ডিফাইন হয়ে যায় যে অবজেক্টিভ ফর্মটা এখানে আছে কার, উই এর, কার, উই এর। সো এইখানে আর কোনো দ্বিধাই থাকে না যে আমাদের ট্যাগ কোশ্চেনের বা কোশ্চেন ট্যাগ যেটাই বলি, এটার যেই সাবজেক্টটা এটা হবে উই। তাহলে এবং লেটস যে এখানে আছে, সহজ কথা, লেটস থাকলেই তুমি বুঝে নিবা যে এখানে শ্যাল উই ছাড়া আর কোনো উত্তর হইতে পারে না। তো একটা জিনিস এখান থেকে বোঝা গেল যে কোশ্চেন কিন্তু আমাদের একটা প্যাটার্ন ওয়াইজ হয়, আর সেই প্যাটার্নের প্রথম প্যাটার্নের উত্তরটা আমরা দিয়ে দিলাম। পরেরটা দেখো কি আছে, এম। আমি যখন পড়াইছিলাম তোমাদেরকে ক্লাসে বা তোমরা যখন পড়ছো, তখন তোমরা এই ধরনের কোশ্চেন হর হামেশা পাইছো প্রথম প্রথম যখন ট্যাগ কোশ্চেন করছো, যে আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। তো তোমাকে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, যে আমার স্টেটমেন্টটা কি আছে, পজিটিভ নাকি নেগেটিভ। সো তোমরা বুঝতেই পারতেছো যে এখানে স্টেটমেন্টটা অবশ্যই পজিটিভ আছে। সো যেহেতু স্টেটমেন্টটা পজিটিভ আছে, সো বেশি কিছু না তোমাকে, Aren't I? হ্যাঁ,
তোমাদেরকে হচ্ছে এই যে বি ভার্বটা এম, এটা একটা স্পেশাল টাইপের বি ভার্ব। এম থাকলে আসলে এম নট আই হয় না, তোমরা কেউ এই এম নোট লেখাটা লিখবা না, এম নোট হয় না। তাহলে কি করতে হবে? উত্তর হবে আরএন্ট আই। এবং আই হচ্ছে একটা প্রোনাউন, এটা আমরা অনেকেই জানি না। এইটাই দিলে হবে না? হ্যাঁ, এইটাই দিলেও হবে, অবশ্যই হবে, না হওয়ার কোনোই কারণ নাই। এইটাই দিলেও হয়ে যাবে, আরএনটাই দিলেও হবে, ঠিক আছে। তবে তোমরা আরএনটাই এই জন্য দিবা, এইটাই দেওয়ার দরকার নেই, কারণ কখন খাতা কার। আরএনটাই ব্রিটিশরা ফলো করে। হ্যাঁ, তোমরা আরএনটাই দিবা, এটাই বেটার, নো প্রবলেম, নো প্রবলেম। এখন আসো 3 নাম্বারটায়, মর্নিং এন্টারটেইনস। তোমাদেরকে বলে দিয়েছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো আমি বলছি গ্রামার জিনিসটা হচ্ছে কি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গ্রামার কিন্তু একটা আরেকটার সাথে লেগে থাকে। অর্থাৎ কখনোই এইভাবে ভাইবো না যে একটা জিনিস পড়ছি হোয়াট এভার ইট ইজ, টপিক ওয়াইজ টপিক থাকে না, গ্রামার একটা আরেকটাকে টানে। তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে কি হয়ে গেছে? এন্টারটেইনস। তো তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এইখানে এমন কিছু হবে যেটা টু ডু ভার্ব ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? টু ডু ভার্ব। তো এখন টু ডু ভার্বের ভিতরে কোনটা ইউজ করব? অবশ্যই আমি দেখবো যে মর্নিং কি ধরনের, যেহেতু মর্নিং হচ্ছে আমার একটা সিঙ্গুলার থিং আর এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট থিং। সো এইখানে এই এন্টারটেইনস এর ক্ষেত্রে টু ডু ভার্বটাকে আমরা ইউজ করবো হচ্ছে ডাজ ফর সিঙ্গুলার নাউন। এখন এটা তো স্টেটমেন্টটা পজিটিভে, তাই নিশ্চয়ই শুধু ডাজ লিখলে হবে না, ডাজের সাথে কি লিখতে হবে? ডাজেন্ট লিখতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, মর্নিং যেহেতু অ্যাবস্ট্রাক্ট একটা থিং, সো সেই ক্ষেত্রে আমাকে দে হি এগুলা বসানো যাবে না। কি বসাবো? ইট। কি বসাবো? ইট। এটা অনেকের ক্ষেত্রে একটু কনফিউজ হয়ে যায়। আমরা কনফিউজ হবা না ভাই, আবারও বলি, সহজ জিনিসকে সহজভাবে নিবা, কঠিন ভাবে নেওয়ার কোনো মানে চেষ্টাই করবে না। তো কি হবে? মর্নিং এর ক্ষেত্রে আমরা এখানে বসাই দিব হচ্ছে ইট। ওকে, ভেরি গুড। তারপরে দেখি কি আছে, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। কারোই উচিত না এই সুযোগটাকে কি করা? হাতছাড়া করা। এখন মজার ব্যাপার হচ্ছে, আমি বলেই দিছি তোমাদের যে নো ওয়ান, নো বডি, নান এগুলা দিয়ে যদি শুরু থাকে তাহলে স্টেটমেন্টটা হয়ে যায় হচ্ছে আমাদের নেগেটিভ, ঠিক না? এটা আমরা সবাই জানি। স্টেটমেন্টটা যেহেতু নেগেটিভ হয়, এখানে দেখো একটা মোডাল ভার্ব আছে, তাই না? চিনতে পারতেছি না আমরা? বারবার একই জিনিস কিন্তু ঘুরে ফিরেই আসছে। এবং এগুলা পরের ক্লাস যেটা আমরা করবো সেইখানেও আমরা দেখবো যে ট্রান্সফরমেশনাল সেন্টেন্স, সেইখানেও এই মোডাল ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স বা যে কোনো ধরনের এই সেন্টেন্স ভিত্তিক জিনিসগুলো আসবে। তাহলে শুড যেহেতু মোডাল ভার্ব আছে, তো আমরা জানি যে মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্ব বসাইতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে নো ওয়ান হওয়ার কারণে জিনিসটা হয়ে যায় কি? নেগেটিভ। জিনিসটা হয়ে যায় হচ্ছে নেগেটিভ। তাহলে শুডই থাকবে, সহজ হিসাব, বসাই দিলাম। এখন কথা হচ্ছে যে যদি নো ওয়ান থাকে, নো বডি থাকে, এভরি ওয়ান থাকে, এভরিবডি থাকে, চোখ খোলা রেখে, বন্ধ করে লিখবা না, কারণ বন্ধ করে লিখলে কি হয় কি লিখবা বুঝতে পারবা না। চোখ খোলা রেখে কি বসাই দিবা? তার প্রোনাউনটাকে দে বসাই দিবা। অর্থাৎ কোশ্চেন ট্যাগের প্রোনাউন হবে, কোশ্চেন ট্যাগের প্রোনাউন হবে হচ্ছে কি? কাঙ্ক্ষিত দে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এবং শেষেরটা দেখো, হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। এখন একটু এখানে বোঝার চেষ্টা করো। এইখানে আমাদের কোনো ট্রেডিশনাল নো ওয়ান এভরিবডি কিছুই নাই। এখানে আমাদের ট্রেডিশনাল কোনো লেট বা লেটসও নাই। এখানে আমাদের ট্রেডিশনাল কোনো প্রকার সাবজেক্টও নাই। কোনো প্রকার সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আসলে এখানে উচ্চ অবস্থায় আছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এখানে তোমাকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? তোমাকে বোঝাচ্ছে, আমাকে বোঝাচ্ছে। দ্যাট মিনস আলটিমেটলি ইউ। মজার ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে এক ধরনের উপদেশমূলক বাক্য। কি মূলক বাক্য? উপদেশ। তাহলে ইজিলি আমরা বলতে পারতেছি এটা হচ্ছে এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এই মিউট করো, মিউট করো কাইন্ডলি। তাহলে এটা হচ্ছে এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স। আমি বলে দিয়েছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা দুই ধরনের অপশন ইউজ করতে পারো। এটা তোমরা নিজেরাও পড়ছো, আমার বলার কিছু নাই, বাট নিজেরাও জানো এটা ভালো মতোই পড়তে পড়তে। সো আমরা এই ধরনের, এখন অনেকেই কনফিউজ থাকো বা অনেকে জিজ্ঞেস করো বা জিজ্ঞেস করছো অলরেডি, বা অনেককে জিজ্ঞেস করছো যখন তোমরা পড়ছো এটা, যে আসলে উইল ইউ কখন দিব আর ওন্ট ইউ কখন দেবো। এখন আমি আবারও আজকে তোমাদেরকে বলতে চাই, ব্যাপারটা হচ্ছে এইরকম যে কোনোভাবেই পরীক্ষার হলে তোমাকে উইল ইউ বা ওন্ট ইউর জন্য কেউ যাচাই করবে না, প্রথমত বলে দিই। কারণ হচ্ছে এরকম কোন নিয়ম কোন গ্রামার বইয়ে এখন পর্যন্ত লেখে নাই। যারা মানে লিখছে তারা এরকম লেখে নাই যে এটার জন্য উইল ইউ হবে, এটার জন্য ওন্ট ইউ হবে। তবুও যদি তোমরা কোনো সাপ্লিমেন্ট বা যে কোনো টাইপের বই এরকম পাও, তাহলে মনে রাখবে এটা সম্পূর্ণই যে লেখক তার নিজস্ব ধারণা, কোনো গ্রামারিয়ান বা তার ধারণা নাই। কারণ তুমি এটার ব্যাখ্যা নিতে তুমি প্রচুর জার্নাল আছে ইন্টারনেটে, এগুলো সব দেখতে পারো যদি তোমার সময় থাকে। তো ব্যাপারটা হচ্ছে আমি বুঝে নিব যে এটা হচ্ছে এক ধরনের কি স্টেটমেন্ট, এটা হচ্ছে এক ধরনের পজিটিভ স্টেটমেন্ট। হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। তো সেই হিসেবে তুমি যদি ভাবো যে না ভাই আমি ওন্ট ইউ দিব, তুমি তাও কারেক্ট। তুমি যদি ভাবো যে না ভাই আমি উইল ইউ দিব, তাও তুমি কারেক্ট। এটার ক্ষেত্রে কোনো প্রকার
কোনো বাধা ধরা নিয়ম নাই যে এটা না বসাইলে তোমাকে নাম্বার কেটে দিচ্ছে। সো আশা করি আমার সেন্টেন্সটা ধরাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ধরনের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সটা ধরা। তো সেই ক্ষেত্রে আমার 2টা থেকে 3টা উদাহরণ কি কি, একটা হচ্ছে লেট, আরেকটা হচ্ছে লেটস, আরেকটা হচ্ছে এই ধরনের, হ্যাঁ, ডু দিস অথবা হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, ঠিক আছে, ওপেন দ্য ডোর, এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। এখন আমি তোমাদেরকে 2টা কথা বলি। প্রথম কথা হচ্ছে এটা একটা কোশ্চেন যেটা মেবি ঢাকা বোর্ডে আসছে কিনা, যাই হোক যেই বোর্ডে আসুক, ইট ডাজন্ট ম্যাটার এট অল। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে কোশ্চেনটা, এটা একটা বোর্ড কোশ্চেন, তাই না? তো এখানে দেখো কতগুলো নিয়ম আমরা দেখলাম। এই নিয়মগুলোর ভিতরে কিন্তু আমরা এমন কোনো নিয়ম পাই নাই যে নিয়মটা আমাদের কি করবে, আমাদের মাথা নষ্ট করে দিবে, যে নিয়মটা আমাদেরকে কি করবে, মানে একটা ভাবনা চিন্তায় ফেলে দিবে। তো পরীক্ষার হলে আমি যখন অ্যান্সার গুলো লিখবো, আমার কিন্তু কি করতে হবে, একদম ঠান্ডা মাথায় এই অ্যান্সার গুলা একদম ঠিক মতো নিয়ম মতো দিয়ে দিতে হবে। কারণ পরীক্ষার হলে আবারও বলে দিই, এমন কোনো নিয়ম আসবে না যে নিয়মটা তোমাকে মানে একের অধিক সময় ভাবা বাধ্য করবে, যদি তুমি আসলে পড়াশোনা করে যাও, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্ন গুলো হর হামেশাই এই ধরনেরই থাকে। তো এখন আমরা চলে যাব দ্বিতীয় কোশ্চেনে। এখন আসো দ্বিতীয় কোশ্চেনে, ধরো এইটা আবার আসছে, ধরো আমরা এখানে যে 25-20 জন আছি, আমরা সবাই পরীক্ষার্থী, আমরা পরীক্ষা দিতে গেছি, পরীক্ষার হলে আমরা এই কোশ্চেনটা পাইছি, ঠিক আছে? তো পরীক্ষার হলে যেহেতু আমরা এই কোশ্চেনটা পাইছি, তো আমরা এখন দেখবো যে কিভাবে এই কোশ্চেনটা আমরা কি করতে পারি, সলভ করতে পারি, বা এই কোশ্চেনটাকে আমরা ট্যাকেল করতে পারি। সো দেখো, নাথিং ইজ মোর প্লিজেন্ট দেন মেমোরিজ অফ চাইল্ডহুড। তাহলে আবারও যে জিনিসটা আসলো নাথিং, তো নাথিং দিয়ে আমরা বুঝে ফেলতেছি এটা হচ্ছে একটা নেগেটিভ স্টেটমেন্ট। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু নোবডি নাই, নান নাই, বাট কি আছে, নাথিং। কি আছে এখানে, আছে হচ্ছে নাথিং। এখন মজার ব্যাপারটা হচ্ছে যেহেতু আমার বি ভার্ব হিসেবে ইজ আছে আর এটা একটা নেগেটিভ, তো এইখানে আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটা বসাই দিব, এইটা আমার একদম 100% বসে যাবে। এখন আমার চিন্তা করতে হবে যে এইটার ক্ষেত্রে কোন ধরনের প্রোনাউন বসবে কোশ্চেনটাকে। তো মনে রাখবা এই নাথিং, এভরিথিং এগুলার ক্ষেত্রে সবসময় কি বসে, ইট বসে, ইট বসে, ঠিক আছে? সো এইখানে তোমরা বসাই দিবা ইজি, তো হয়ে গেল, তুমি এক এক পেয়ে গেলা। এখন 2 নাম্বারটা আসো, আসার সময় তুমি পড়লা উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, খুব ইজিলি পড়ে গেলা। পড়ার সময় তোমার হঠাৎ মনে পড়লো, ও আচ্ছা আমি তো বইয়ে পড়েছিলাম, আমি তো অমুক এটা আমাকে বলছিল, তমুক এটা আমাকে জানাইছিল, তমুক ভিডিওতে আমি দেখলাম। তাহলে হার্ডলি থাকলেও এটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। কি থাকে, এটা নেগেটিভ হয়ে যায়। এখন যেহেতু নেগেটিভ হয়ে গেছে, তাহলে বুঝতেই পারতেছো এখানে ফরগেট আছে, ফরগট নাই, তার মানে এটা কি প্রেজেন্ট, এটা হচ্ছে কি প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট থাকলে আমরা বুঝতেই পারতেছি তুমি কি বসাবো, ডু বসাবো। এবং যেহেতু উই আমার দেওয়া আছে, সো আমার এদিক ওদিক চিন্তা করার দরকার নাই, ডু উই, কারণ এটা হচ্ছে একটা নেগেটিভ স্টেটমেন্ট। মনে রাখবা এই হার্ডলি, স্কার্সলি, হ্যাঁ, এগুলা থাকলে কি হবে, সব সময় নেগেটিভ হবে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা আসো, দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি। এই কোশ্চেনটা অনেকে আমার জিজ্ঞেস করছেন, নাম মনে নাই, বাট অনেকের কাছে আমি পাইছি এই ধরনের কোশ্চেন গুলো। এই ধরনের কোশ্চেন গুলো হয় কি ভাইয়া, খেয়াল করো, তোমরা অনেক সময় না সাবজেক্ট গুলা ধরতে ভুলে যাও, এই জন্য বেসিক গুলা না ঠান্ডা মাথায় চিন্তা করবা, একদম মানে একদম কি বলবো, গোড়া থেকে। দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, এই যে পুরা অংশটা আছে না, দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, এইটাই হচ্ছে এইখানের এই পুরা সেন্টেন্সটার সাবজেক্ট। সবাই কি বুঝতে পারছো? এটা হচ্ছে কি, এই সেন্টেন্সের এখানে সাবজেক্ট, দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড। এরপর আছে স্টিল, এরপর আছে স্টিল, এরপর আছে অ্যাট্রাক্ট। তো খেয়াল করো, যদি এইটা সিঙ্গুলার হইতো, কি হইতো, সিঙ্গুলার হইতো, তাহলে কিন্তু এইখানে অ্যাট্রাক্টস এর জায়গায় কি হইতো, অ্যাট্রাক্টস হইতো। এম আই রাইট? ওকে, কিন্তু যেহেতু এটা সিঙ্গুলার অ্যাকচুয়ালি না, সো এইখানে কি হচ্ছে না, এইখানে কিন্তু আর অ্যাট্রাক্টস হচ্ছে না, কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে অ্যাট্রাক্ট। কি হয়ে যাচ্ছে, অ্যাট্রাক্ট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো তোমরা যে এইখানেও একই অবস্থা, টু ডু ভার্ব, এবং যেহেতু পজিটিভ স্টেটমেন্ট, তাই এইখানে কি হবে, ডোন্ট, কি হবে, দে হবে। এই জিনিসটা অনেকে বুঝতে চায় না, অনেকে আমাকে এটা প্রশ্ন করে, আমি আবার তাদের জন্যই বলতেছি, যদি তারা এখানে থাকে, আর না থাকলে তোমরা যারা বুঝো তো বুঝোই। ব্যাপারটা হচ্ছে দা মেমোরিজ অফ চাইল্ডহুড, নিশ্চয়ই এমন কিছু হবে না যার জন্য তুমি ইট বলতে পারবো, কারণ ইট হয় একটা নির্দিষ্ট, আর মেমোরি গুলো অনেক বেশি হয়। আর দা মেমোরিজ দিয়ে বুঝাই ফেলছে যে অগণিত মেমোরি। সো এখানে চোখ বন্ধ করে দে বসবে, আর অন্য কোনো চিন্তা করা যাবে না। আসো, তারপরে আসো, সিম্পল থিংস আর এট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর এ চাইল্ড। কি বলছে, সিম্পল থিংস আর। এখন একটু খেয়াল করো, আবারও বলি, এখানে হচ্ছে সিম্পল থিংস। আনমিউট করো হাফিজুর, ফাইজা, সরি ফাইজা, আনমিউট করো।
সিম্পল থিংস, ঠিক আছে? সিম্পল থিংস হচ্ছে কি, এটা নিশ্চয়ই প্লুরাল, তোমরা কি একমত? এটা কেন প্লুরাল? কারণ এইখানে আর দেখে আমি বুঝতেই পারতাছি, কারণ আর হচ্ছে কি প্লুরাল ভার্ব, প্লুরাল বি ভার্ব। তো সিম্পল থিংস আর এট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর এ চাইল্ড। তো আমি এত দিকে তাকাবো না, এটা আমরা বুঝতে পারবো সিম্পল থিংস হওয়ার কারণে এটা ইট হবে না, কি হবে না? ইট হবে না, এটা হয়ে যাবে দে। আর যেহেতু বাক্যটা হচ্ছে পজিটিভ, তাই এইখানে আমাকে বি ভার্বটাকে ইউজ করতে হবে কি নেগেটিভ, আরএন্ট দে। নেগেটিভ। তাহলে হবে আর এন দে। কার কাছ থেকে শব্দ আচ্ছা হচ্ছে ভাই? প্লিজ ফাইজা আর হাফিজুর তোমরা আচ্ছা আমি মিউট করে দিই, শেষ। আচ্ছা দেখো ভাইয়া সিম্পল থিংসটা একটু। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। শুনো, সিম্পল থিংসটা হচ্ছে কি বলে দিছি প্রথমেই, যে এইটা দিয়ে বোঝাচ্ছে ছোট ছোট জিনিস। দেখো আমরা যখন বাচ্চা থাকি তখন কিন্তু আমাদের ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ছোট ছোট জিনিসই আমাদেরকে খুব মানে মজা লাগে। যেমন আমার একটা কি আছে, আমার আমার বোনের ছেলে, ও কি করে, ও আসছে, ও মানে খেলাধুলা করতেছে, ওকে যদি টিকটিকি দেখায় আমি বলি এই যে টিকটিকি মানে মেরে দিচ্ছি, ও মানে খুশিতে একদম, অথচ টিকটিকি মারতেছিও না, বেশি কিছু করতেছিও না, বাট এই যে তার মানে একটা আনন্দ। তো এটাই হয় আমাদের, যে বাচ্চাকালে আমাদের ছোট ছোট জিনিসের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে সবারই। তো জিনিসটা হচ্ছে যে সিম্পল থিংস যেহেতু আছে, সো ইজিলি এইখানে কি হবে, এটা প্লুরাল হয়ে যাবে। আর প্লুরাল হয়ে যাওয়ার কারণে এখানে দে বসছে, আর কিছুই না। আর বাকি যা নিয়ম আছে টেক কোশ্চেনের। এখন আসো এইটা একটি ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং, when a man when a man grows up, কি বলছে, when a man grows up he may laugh at those things। এখন এইখানে কোশ্চেন দাঁড়ায়, এই যে এতক্ষণ পরেই আমরা একটা এমন কোশ্চেন পেলাম যেটা আমাদেরকে কি করতে পারে, একটু ঝামেলায় ফেলতে পারে। কারণ আমার দুইটা অংশ আছে এইখানে, when a man grows up he may laugh at those things। দেখো আমরা বলছিলাম যে এই ধরনের ক্ষেত্রে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট। প্রিন্সিপাল ক্লজ কে ধরে টেকনিশন করতে হয়। ভেরি গুড, হাফিজুর সুন্দর অ্যান্সার দিছে। প্রিন্সিপাল ক্লজকে আমাকে ধরে কি করতে হবে, এটাকে টেক কোশ্চেন করতে হবে। সো when a man grows up, এই বাক্যের ভিতরে এই জিনিসটা না লাগাইলেও এটা একটা ফুল বাক্য হইতো না। ধরো তোমরা ভুলে যাও যে when a man grows up নাই, তাহলে he may laugh at those things, এটা কি একটা স্বতন্ত্র বাক্য হতে পারে না? তোমাদের কি মনে হয়, এটা কি একটা স্বতন্ত্র বাক্য হতে পারে? জি ভাই, এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। হ্যাঁ নিজে নিজে অর্থ প্রকাশ জি ভাই পারে। পারে। যেহেতু পারে, তাহলে এটাকে আমরা কি করব, এইটাকে আমরা করে দিব ট্যাগ কোশ্চেন, ওইটা আমরা ভুলে যাব। তাহলে আমরা কি হবে, এই যে মে হচ্ছে আমাদের মোডাল ভার্ব মে, এখন যেহেতু বাক্যটা হচ্ছে পজিটিভ, দ্যাট মিন্স অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাহলে উঠবে নেগেটিভ মোডাল ভার্ব, তার মানে মে নট। আর এইখানে যেহেতু হি আছেই, তাহলে আর চোখ বন্ধ করে চোখ খুলে যেভাবেই দাও হি বসে যাবে। সো এই যে আমরা দুইটা বোর্ড দেখলাম, দুইটা বোর্ডের ভিতর মাত্র একটা কোশ্চেন আসলো যেখানে কিনা আমাদেরকে কি করতে পারে, একটু মানে নিয়ম আমাদেরকে ভাবাই তুলতে পারে। বাকিগুলোতে নিয়ম ভাবাই তোলার কথা না একদমই, এই কারণে কারণ এই সবগুলা নিয়ম আমাদের একদম নখদর্পণে থাকে। সো আমি তাহলে চলে যাই নেক্সট টাইম। দেখো নেক্সট এর প্রথমটাও আমাদের ওই একই রকম। দেখো তো মাঝখানে ইফ আছে, তাই না? তো আমরা জানি যে ইফ যুক্ত ব্যাপারটা কি জানি, ইফ যুক্ত ব্যাপারটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কি থাকে? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স প্যাটার্ন। সো কি আছে, ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেইল টু প্ল্যান। খুব মজার একটা লাইন, যে তুমি অবশ্যই ফেল করবা, ঠিক আছে, যদি না তুমি কি করো, প্ল্যান করতে ব্যর্থ হও, পরিকল্পনা করতে ব্যর্থ হও। তাহলে এখন আমাকে তোমরা কি বুঝাইতে পারবা যে এইখানে অ্যাকচুয়ালি কোন জিনিসটা হচ্ছে প্রিন্সিপাল আর কোন জিনিসটা? ইউ শিওরলি ফেইল প্রিন্সিপাল। আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়াল করো, ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেইল টু প্ল্যান। তাহলে মোটামুটি তুমি বুঝতেই পারতেছো যে ইউ শিওরলি ফেইল। তো পরের অংশটুকু হচ্ছে যদি কিন্তুর উপর নির্ভর করে। তাহলে যেহেতু ইউ শিওরলি ফেইল আছে, এখানে আমরা টু ডু ভার্ব ইউজ করবো না? কি ভার্ব ইউজ করবো? টু ডু ভার্ব। তো টু ডু ভার্ব থাকলে বুঝতে পারতেছো এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে নিশ্চয়ই ডিড হবে না? ডিড হবে না, ডিড হবে না, তাহলে কি হবে? ডোন্ট ইউ। ডোন্ট ইউ। ঠিক আছে, এই যে জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপরে দেখো, এ গুড প্ল্যান স্কার্সলি লেটস ইউ ফেল। এটা আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে কেন হয়েছে। বুঝার চেষ্টা করো, স্কার্সলি দেখছো, বুঝাই ফেলছো, এটা নেগেটিভ, প্রথম কাজ শেষ, ডান। এখন দেখো এই লেটসটা, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সেমি মোডাল ভার্বের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? সেমি মোডাল ভার্ব। কিসের মতো কাজ করে?
সেমি মডাল ভার্ব। সেমি মডাল। এই লেটসটা এইখানে মূলত আইসা গিয়া এটা হয়ে গেছে মেইন ভার্ব। কি হয়ে গেছে? মেইন ভার্ব। আমরা কত ভার্ব দেখছি না? ডেয়ার, নিড লিখে দিয়েছিলাম মনে হয়, ওই এর ভিতরে আছে, খেয়াল করো, ঠিক আছে? তো এইখানে যখন এটা মেইন ভার্ব হয়েছে না, তখনই আমাদের ধরতে একটু সমস্যা হয়ে যায়, কারণ এক লেটস আমরা দেখছি এইভাবে বাক্যের শুরুতে, আবার এইখানে আছে লেটস। তো জিনিসটা হচ্ছে কি, এই লেটস দিয়ে কি বুঝাইতে দিতেছে? এ গুড প্ল্যান স্কার্সলি লেটস ইউ ফেল। অর্থাৎ তোমার কাছে যদি একটা ভালো প্ল্যান থাকে, তাহলে সেটা তোমাকে সহজে কি করতে দিবে না? ফেইল হইতে দিবে না। কি হইতে দিবে না? ফেইল হতে দিবে না। তাহলে এই গুড প্ল্যান কি কোনো মানুষ? এটা কি কোনো মনুষ্য বা এটা কি কোনো জীব জাতীয় কিছু? না, এটা হচ্ছে জড় একটা জিনিস। সো এইটার পরিবর্তে প্রোনাউন হিসেবে ইউজ হবে কি জানো? ইট। কি হবে? ইট। আর এই লেটস থাকার কারণে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো কাজ করছে। যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট, তাই এটা ডাজন্ট লেখা যাবে না। কি লিখতে হবে? ডাজ ইট। এইটা যারা বুঝো না এখনো বলতে পারো, এখনো যারা এই জিনিসটা বুঝো নাই তারা আবার বলতে পারো কেন বুঝো না। আর যদি বুঝে থাকো তাহলে এটা খুব ভালোভাবে মনে রাখবা যে এইখানে দুইটা জিনিস খেলছে। একটা জিনিস খেলছে হচ্ছে তোমাদের সাথে এই লেটস টাইপের একটা ভার্ব দিছে, যে এটা এখানে স্বতন্ত্র ভার্ব হিসেবে কাজ করতেছে, এবং স্কার্সলি দিয়ে অলরেডি এটা একটা নেগেটিভ বানাইছে। সো ফার্স্ট অফ অল এটা তোমাকে ধরতে হবে, তারপর তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। বুঝতে পারলেই তুমি অ্যান্সারটা নিয়ে এসে পড়তে পারবা। ওকে, দেন আসো, গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট আ প্ল্যান অফ অ্যাকশন। এইটাও আমাকে অনেক জিজ্ঞেস করছে যে গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট আ প্ল্যান অফ অ্যাকশন। তো এখন এই যে গ্রেট পিপল, তোমরা কি মনে করো এটা কি একজন, এটা কি একটা মানুষকে বোঝাচ্ছে? তোমাদের কি মনে হয় এটা কি একটা মানুষকে বোঝাচ্ছে গ্রেট পিপল দিয়ে? না, সবাইকে বোঝাচ্ছে, যত মহৎ ব্যক্তি আছে। ডেফিনিট প্লুরাল, এটা হচ্ছে একটা ডেফিনিট প্লুরাল। তো যেহেতু এটা ডেফিনিটলি একটা প্লুরাল থিং, সাথে আছে আমার কুড মডাল ভার্ব, তো আমাকে আর কে রাখে? কিন্তু রাখে, রাখে। এই যে নাথিং এর দিকে যদি না তাকাও না, তাইলেই কিন্তু রেখে দিবে, ভুল হয়ে যাবে। তাহলে নাথিং দিয়া বাক্যটা কি বুঝাইতেছে? নাথিং দিয়া বাক্যটা হয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলতো? এটা হয়ে গেছে একটা নেগেটিভ স্টেটমেন্ট। নাথিং যে শুধু বাক্যের শুরুতে থাকলে নেগেটিভ হবে এমন কোনো কিন্তু কথা নাই। এই জিনিসটা কাইন্ডলি সবাই মনে রাখবা। তাহলে গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট এ প্ল্যান এন্ড অ্যাকশন, তার মানে হচ্ছে যারা মহৎ লোক তারা কিন্তু একটা ভালো পরিকল্পনা ছাড়া কখনোই কোনো কিছু করতে পারতো না, অর্থাৎ তারা পরিকল্পনার কারণেই ভালো কিছু করতে পারে। তাহলে কুড হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত মোডাল ভার্ব, আর যেহেতু পজিটিভ না নেগেটিভ স্টেটমেন্ট, তাই এটা পজিটিভই হবে, দেন দেটা বসে যাবে। এরপর আসো ডি নাম্বার, ফরচুন অলসো ডেয়ার নট ফেইল এ ওয়েল প্ল্যান্ড এফোর্ট অর ওয়েল প্ল্যান্ড এফোর্ট। এখন মজার ব্যাপার হচ্ছে আমি তোমাদের বলছিলাম যে ডেয়ার নট, নিড নট, ঠিক আছে, এগুলো যেই সেমি মডাল গুলা যদি নট দিয়ে ইউজ হয়ে যায়, কি দিয়ে ইউজ হয়ে যায়? যারা এখানে আছি আজকের পরে এটা ভুল করবা না প্লিজ, কখনোই না। আর যদি পারতা তাহলে ঝালাই করে নাও, জাস্ট রিভিশন মনে করে নাও। তাহলে ডেয়ার নট, নিড নট, ডেয়ার নটের সাথে কি আছে আরো বললাম? নিড নট। এগুলা যদি থাকে তাহলে সবসময় এই নিড বা ডেয়ারকেই ইউজ করতে হবে। কথাটা বুঝতে পারতেছো? এই নিড বা ডেয়ারকেই তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে ফরচুন অলসো ডেয়ার নট, তাহলে তুমি এখানে চোখ বন্ধ করে কি দিয়ে দিবা? ডেয়ার। এখন ফরচুন একই কথা, ফরচুন কি জীব কিছু? জীব কিছু না, এটা জড় জিনিস। তাহলে এটার পরিবর্তে কি বসবে আমাদের? মূলত ইট বসবে। যেহেতু ডেয়ার নট দিয়ে অলরেডি বাক্যটা আমাদের নেগেটিভ স্টেটমেন্ট হয়ে গেছে, তো এখানে আর বলার কিছু অপেক্ষাই রাখে না। আচ্ছা, এখন এইখানে অনেকের সমস্যা ছিল। সো প্ল্যান বিফোর ইউ প্রসিড, একটু বুঝাই। এই ধরনের সো, তো যাই থাকুক না কেন, সো অথবা দেয়ার ফর, মোর ওভার, এরকম যাই দেওয়া থাকুক না কেন, লিঙ্কার্স গুলা তোমার চিন্তা করার দরকার নাই, এগুলা কোনো ম্যাটার করে না, এগুলা কোনো ম্যাটার করে না। সো যেটা তুমি করতে পারবা বা যেটা তুমি করবা এগুলো ভুলে যাবা, এই অংশ ভুলে যাবা, এই অংশ ভুলে গিয়ে চিন্তা করো। প্ল্যান বিফোর ইউ প্রসিড, এটা হচ্ছে এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স। তো ওই যে বলে দিছি, হয় তুমি কি বসাও? উইল ইউ বসাও, তাহলে তুমি ওয়ন্ট ইউ বসাও। সো চিনতে হবে কি? চিনতে হবে শুধুমাত্র আমার এই ইম্পারেটিভ সেন্টেন্স, চিনতে হবে আমার শুধু ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? একটু মিউট করে কথা বলো যে এই কথা বলতেছো। সো আমি তোমাদেরকে এখন যেটা বলতে চাই, এই যে আমরা অলরেডি তিনটা করলাম, এই তিনটার ভিতরে একটা প্যাটার্ন খেয়াল করছো তোমরা সবাই? একটা জিনিস কি তোমরা বুঝতে পারো যে আসলে কোশ্চেন গুলো এইভাবেই হবে? ইট ডাজন্ট ম্যাটার যে তোমার কি জানি, স্মরণ বন্ধ করো তোমার এইটা কাইন্ডলি। তো প্যাটার্ন গুলা এরকমই হবে, ঠিক আছে?
সো তোমরা কোনোভাবেই ভেবো না যে কোশ্চেন অন্য কিছু হয়ে যাবে বা আরে শর্ট সিলেবাস দিয়েছে কি কঠিন জানি করবে, কঠিন করার কিছুই নেই। তুমি যখন সব নিয়ম জানো কি আর কঠিন করবে? বড় জোর একটা জায়গায় দুইটা কমপ্লেক্স সেন্টেন্স দিবে, বড় জোর এই হার্ডলি স্কার্সলির জায়গায় লিটল ফিউ দিবে, বড় জোর তোমাকে আরেকটু পেঁচায় পেঁচায় দিবে, দুইটা তিনটা লাইন করে দিবে। এর যে কি কঠিন প্রশ্ন করতে পারে? কিছুই কঠিন করবে না। ঘুরে ফিরে এই লেটস দিয়ে আসবে, ঘুরে ফিরে এই নো ওয়ান এভরিবডি আসবে একটা না দুইটা, ঘুরে ফিরে হার্ডলি স্কার্সলি একটা না দুইটা দিয়ে দিবে, ঘুরে ফিরে তোমার এই সিম্পল থিংস অথবা এই ধরনের জিনিসগুলো দিবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ প্রিপেয়ার, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ প্রিপেয়ার যে আমাকে কি করতে হবে, তো আমাকে কি ধরনের মোড অফ অ্যাকশনে যেতে হবে এবং কি করলে আমি আমি কাঙ্ক্ষিত কি পেয়ে যাব, আমি আমার উত্তর পেয়ে যাব। ঠিক আছে, আজকে রিটেন পার্টের সাজেশন আমরা দিব, তুমি যে বলছো কোনো সমস্যা নাই, আজকে রিটেন পার্টের সাজেশন আমরা দিব। ঠিক আছে, আচ্ছা এখন আসো 4 নাম্বারটায়। 4 নাম্বারটায় কি আছে দেখো তো, প্রথমটা দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। তাহলে বুঝতেই পারছো কাদের কথা বলা হইতেছে? তোমার আমার কথা বলা হইতেছে না, বলা হইতেছে ফ্রিডম ফাইটার্সদের কথা। কাদের কথা বলা হইতেছে? ফ্রিডম ফাইটার্সদের কথা। তাহলে ফ্রিডম ফাইটার্সরা কি একজন ছিল? একজন দেশের জন্য জান দিছিল নাকি অনেকেই দেশের জন্য জান দিছিল? ঠিক না? তাহলে দা ফ্রিডম ফাইটার্স এর ক্ষেত্রে আমরা কি বসাইতে পারি? আমরা কি বসাবো? আমরা দে। যদি একটু অ্যানোট করি তাহলে এখানে আমাদের কি হবে? দে হবে। কি হয়ে যাবে ভাইয়া? দে হবে। আর যেহেতু আছে এবং পজিটিভ ভেরি গুড, ভেরি গুড। নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস, অর্থাৎ তাদের এই স্যাক্রিফাইস বা আত্মত্যাগের উপর অন্য কিছু হতে পারে না। তাহলে যে দেখো নাথিং আছে, ইজ আছে, তাহলে চোখ বন্ধ করে ইজ বসাইবা। নাথিং মানে হচ্ছে নেগেটিভ, তাহলে ইজ বসাই দিবে। একটু আগে শিখাই দিছি। কঠিন কিছু? এটা কি এমন তেমন কিছু কঠিন? আমার মনে হচ্ছে না খুব আহামরি কঠিন কিছু। দেয়ার কন্ট্রিবিউশন, আবারও শুনো, দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি, পুরাটারে তোমরা একটা সাবজেক্ট হিসেবে চিন্তা করো। শুধু দেয়ার কন্ট্রিবিউশন করবা না, পুরাটারে করবা। সো এই পুরাটার করলেও যা থাকবে, পুরাটারে এতটুকু করলেও তা হবে। তবে মনে রাখবা যে দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি এইটাকে কিন্তু প্লুরাল ভাববা না। ফার্স্ট অফ অল কথাটা বুঝতে পারতাছো? কেউ না বুঝতে পারলে বলো। অনেকেই মনে করতে পারো ভাই দেয়ার তো আছে, আবার কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি, এটা তো মনে হয় প্লুরাল হয়ে যাবে, আপনি এটাকে কি বলতেছেন? না ভাইয়া, এইটা ব্যাপারটা হচ্ছে যে এই দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি এই জিনিসটা হচ্ছে একটা সিঙ্গুলার থিং, এই জন্য এটার পরিবর্তে বসবে কি? ইট। তাহলে কি আছে? দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বি রিমেম্বার, তাহলে উইল আছে না, তাহলে এখানে কি হয়ে যাবে? এখন এখান থেকে আরেকটা রাইট ফর্ম ভার্বস এর নিয়ম শিখে ফেলো। তোমাদের কি বলছিলাম, এই যে প্যাসিভ ফর্মে থাকলে কি হয়, এরকম বি দেওয়া থাকলে এখানে গিয়ে কি জানি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, কি ফর্ম হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আজকে এটা নিয়ে অনেক সুন্দর সুন্দর উত্তর পাইছি আমরা গ্রুপের ভিতরে, খুব ভালো লাগছে তোমাদের উত্তরগুলো দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে থ্যাংক ইউ দিতে চাচ্ছিলাম, বাট আমি রাস্তায় ছিলাম, সো ইট ওয়াজ নট পসিবল ফর মি সবাইকে মানে ইন্ডিভিজুয়ালি বলা, বাট ভালো সুন্দর অ্যান্সার দিছো তোমরা, নিজেরাই নিজেদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারছো। ওকে, উই শুড নেভার নেগলেক্ট দেম। এখন ব্যাপারটা হচ্ছে এইখানে অনেক একটা ঝামেলা করে। এই নেগলেক্ট মানে কি বলতো? অবহেলা করা, মানে অবহেলা করা, মানে থাকার কারণে না, এটা কি হয়ে গেছে জানো? এটা একটা নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ সেন্স। সো এইখানে অনেকে চোখ বন্ধ করে যদি শুড নট উই দাও, তাহলে কিন্তু সারো চোখ খোলা রেখা কি দিয়ে দিবে? জিরো দিয়ে দিবে। সো এইখানে খেয়াল রাখতে হবে, উই শুড নেভার নেগলেক্ট দেম, দ্যাট মিন্স আমাদের কখনোই তাদের করা উচিত না। তাহলে কি হবে? শুড আছে মোডাল ভার্ব, শুড উই, কখনোই কিন্তু শুড নট উই হবে না। এটা কি বুঝতে পারছো তোমরা আদৌ? জি ভাই। বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভেরি গুড। জি ভাইয়া। এভরি সিটিজেন, দেখো তো এভরি আছে না ভাইয়ারা? যদি এভরি থাকে তাহলে একটা কথা বলছিলাম যে এভরি থাকলে চোখ বন্ধ করে জানি কি চিন্তা করতে হবে? চোখ ভেরি গুড। আর যেখানে মাস্ট আছে মাস্ট, তাহলে আমাদের কি হয়ে যাবে উত্তর? মাস্ট নট মাস্ট নট দে। দেখো ইজিলি কিন্তু আমরা সমস্যার সমাধান করে ফেলতে পারতেছি। আরেকটা দেখি, অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি। তাহলে অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি। তাহলে চিন্তা করো তো,
এই অপটিমিজমটা কি? অপটিমিজমটা কি কোনো একটা মনুষ্য এই টাইপের কোনো জিনিস না? এখানে কি তাহলে হি লেখা যাবে এটার পরিবর্তে? কখনোই লেখা যাবে না। ইজ আছে এবং এটা হচ্ছে একটা পজিটিভ স্টেটমেন্ট, অ্যানসার হয়ে যাবে ইজন্ট ইট। ভেরি গুড। এভরিবডি বিলিভস দিস ট্রুথ, তাহলে এটা কি অ্যানসার হবে আমরা বুঝতেই পারতেছি। দে আছে, বিলিভস আছে, তাহলে কি হবে? ডোন্ট। এইখানে অনেকে প্রশ্ন করে, আবারও বলে দিই, দে হচ্ছে একটা থার্ড পারসন, কিন্তু দে এর সাথে কি বসে না? ডাজ বসে না। দে এর সাথে ডাজ বসে না, দে এর সাথে বসে হচ্ছে ডু। দে এর সাথে বসে হচ্ছে ডু। আর মূলত এইখানে এই দে এর কারণে এটা হয়ে গেছে ডোন্ট, কারণ আমরা পড়ে আসছি হি কেয়ারস ফর হিম, ডাজেন্ট হি, তাই না? কিন্তু এইখানেও এরকম বিলিভ থাকার কারণে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমার বসানোর কথা ছিল, কিন্তু এইখানে আমরা সেটা ব্যবহার করতে পারবো না বিকজ অফ দে। দে এর সাথে কি হয় না? দে এর সাথে আসলে ডাজ হয় না। হ্যাঁ মিনা, কি বলতে চাও? দ্রুত বলে ফেলো। আচ্ছা কিছু বলতে মনে যাচ্ছে না, ও এমনি ভুলে হাত উঠাইছে। বাট অল ক্যান নট বি অপটিমিস্টিক। এটা একটা সত্য কথা, যতই আমি বলি আশাবাদী হও, আর এই ব্যাপার না, জীবনে অনেক কিছু করার আছে, কিন্তু সবাই কিন্তু আশাবাদী হইতে পারে না, কারণ নিরাশা সবার মাথার ভিতরে থাকে। কি করে? নিরাশা সবার মাথার ভিতরে থাকে। সো এইখানে অ্যান্সারটা কি হবে আমরা বুঝতে পারতেছি সবাই? আমরা কি বুঝতে পারতেছি? হ্যাঁ ইয়েস, এখানে হয়ে যাবে উত্তর কি? ক্যান দে, কারণ ক্যান নট আছে, তাহলে চোখ বন্ধ করে তুমি দিয়ে দিবা ক্যান দে। আচ্ছা এরপর আসো মজার একটা লাইন, নান বাট দ্য অপটিমিস্টস আর অ্যাকসেপ্টেড বাই অল। সেই একই প্যাসিভ মুড, যদি আমি রাইট ফর্ম ভার্বস হিসাব করতে যাই আর সেদিকে নান আছে, তাহলে চোখ বন্ধ করে আমরা কি বসাইতে পারবো? দে বসাইতে পারবো। মাঝখানে আবার আছে, আবার এখানে একটা আরো দেওয়া আছে, তাহলে আর কোনো প্রশ্নই উঠে না, এটা হয়ে যাবে কি? আর দে। অ্যান্সার হয়ে যাবে আর দে। এরপরে আসো, ওই যে বলছিলাম ছোট থাকলে ভুলে যাও, এগুলা এদিকে তাকাইবেই না, তুমি তাকাইবে এইদিকে। উই অল শুড, তাহলে শুড হচ্ছে আমার এখানে বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ। তাহলে খেয়াল করে বুঝতেই পারতেছো অ্যান্সারটা হয়ে যাবে কি? তাহলে আমাদের মোটামুটি আমরা দেখতে পারলাম যে ট্যাগ কোশ্চেন গুলা কিভাবে আমরা যদি পড়ি, মানে এইভাবে যদি আমরা দেখি বোর্ড কোশ্চেন গুলা, তাহলে আমাদের মনে হয় না আর বেশি ঝামেলা থাকার কথা। ভালো করে নিয়মগুলো জানলে আর বোর্ড কোশ্চেন গুলো ভালো মতো করলে অবশ্যই এই টাইপের কোশ্চেন গুলোই বারবার পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে।